বিজ্ঞানী কোপার্নিকাস বলতেন বিশুদ্ধ গণিত হলো শুধুমাত্র গণিত বিশেষজ্ঞদের জন্য, কিন্তু রাজনীতির লোকজনও যেভাবে ভোটের আগে পরে বিশুদ্ধ গণিত চর্চায় নেমে পড়েন তা দেখলে কোপার্নিকাসও চমকে যেতেন সন্দেহ নেই। কাল লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই সব পক্ষই একেবারে অঙ্ক খাতা নিয়ে বসে পড়েছেন। সংখ্যা নিজেদের দখলে রাখতে সব পক্ষই চূড়ান্ত তৎপর। আজ দিল্লিতে প্রথমে এনডিএ, তারপর ইন্ডিয়া জোটের বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে। সরকারের হ্যাট্রিকে এই প্রথম মোদি শাহকে নির্ভর করতে হবে শরিকদের ওপর। আজই সরকার গঠনের দাবি জানাতে পারে এনডিএ, কিন্তু সরকার হলেও আগামী 5 বছর নরেন্দ্র মোদী ধরে রাখতে পারবেন তো নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুদের? দ্বিতীয় প্রশ্ন, হাল ছাড়ছে না বিরোধীরাও। খার্গের বাসভবনে বৈঠকে ইন্ডিয়া জোট। তেজস্বীর সঙ্গে একই বিমানে দিল্লি গেলেন নীতিশ কুমার। উনিই ডেকেছিলেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য লালু পুত্রের। এখন মোদির দিকে গেলেও ভবিষ্যতের পথও কি খোলা রাখতে চাইছেন নীতিশ কুমার? তৃতীয় প্রশ্ন, মমতার দূত হয়ে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগে রাহুল গান্ধীকে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ করার জন্য জোরালো সওয়াল সঞ্জয় রাউতের। বলেন রাহুল এখন জাতীয় নেতা। এই ইস্যুতে কি সহমত হবে বিরোধী জোটের তৃতীয় বড় শরিক তৃণমূল কংগ্রেস? চতুর্থ প্রশ্ন, সিপিএম কংগ্রেসের তোলা সেটিংয়ের তত্ত্ব এবার বিজেপির জয়ী প্রার্থীর মুখেও। আমার রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে তৃণমূলের একটা বড় সেটিং হয়ে গিয়েছিল, বিস্ফোরক সৌমিত্র খাঁ। দলের কাদের কাদের দিকে ইঙ্গিত করলেন বিষ্ণুপুরের জয়ী প্রার্থী? পঞ্চম প্রশ্ন, চক্রান্ত ও কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। 2021 অব্দি এগিয়েছি, তারপর দল আটকে গেছে। পরাজয়ের পর দলের একাংশকে নিশানা দিলীপ ঘোষের। রাজ্যের বড় নেতাদের মধ্যে এমন ক্ষোভ থাকলে 2 বছর পর বিধানসভা ভোটে তৃণমূলের মোকাবিলা করতে পারবে বিজেপি? তবে শুরুতেই আপনাদের দেখাবো ভোটের ফল প্রকাশের পরেই রাজধানীতে চূড়ান্ত তৎপরতা শাসক বিরোধী দুই শিবিরেই। দেখুন, দিল্লির পাওয়ার করিডরে সক্রিয় ইনফ্যাক্টর। নরেন্দ্র মোদীর একার পক্ষে এবার সরকার গড়া সম্ভব নয়, কিন্তু এনডিএর হাতে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা আছে। কিন্তু আগামী 5 বছর নির্বিঘ্নে সরকার চালাতে হলে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর ওপরই ভরসা করে চলতে হবে মোদীকে। এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ। নরেন্দ্র মোদী থেকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান থেকে একনাথ শিন্ডের মতো এনডিএ শরিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। মোদীর পাশেই বসেছিলেন নাইডু এবং নীতিশ। বৈঠকের পর ঐক্যবদ্ধ চেহারাও তুলে ধরার চেষ্টা করে তারা। বৈঠকে প্রস্তাব পেশ করে বলা হয়, আমরা সবাই গর্বিত যে 2024 সালের লোকসভা নির্বাচনে এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজোট হয়ে লড়াই করেছে। এনডিএ সমস্ত নেতা নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে জোটের নেতা নির্বাচিত করছি। এই প্রস্তাব 5ই জুন সর্বসম্মতিক্রমে নতুন দিল্লিতে গৃহীত হয়েছে। পরপর 3 বার কোনো একটি সরকারের পক্ষে টিকে থাকাও কিন্তু বিরাট বড় ব্যাপার। রাহুল গান্ধী কোন সংবিধান বাঁচাচ্ছেন আমি জানি না, যে সংবিধানে যত সংশোধন হয়েছে, যত পরিমার্জন পরিবর্তন হয়েছে সব ওনাদের আমলে হয়েছে। আমাদের আমলে তো মিনিমাম কিছু হয়েছে। মানুষ ভোট দিয়েছে, আবার সময় আসবে তখন আমরা জিতবো আবার। নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি, আমরা দেখেছি ঠকতে হয়েছে। কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে, তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন। 2014 সালে দেশে ক্ষমতায় আসার পরেই প্রথম ম্যাজিক ফিগারের নিচে নেমে গিয়েছে বিজেপির আসন সংখ্যা। 2014 লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 282টি আসনে, আর 2019-এর নির্বাচনে বিজেপি একাই জিতেছিল 303টি আসনে। কিন্তু এবার ম্যাজিক ফিগার 272-এর কাছাকাছিও পৌঁছতে পারেনি তারা। তাদের প্রাপ্ত আসন 240। আর এই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লিখেছেন, 1989 সালে নভেম্বরে কংগ্রেস 197টি আসন পেয়েছিল এবং বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কংগ্রেস চাইলেই সরকার করার দাবি জানাতে পারত, কিন্তু রাজীব গান্ধী সেটাই করেছিলেন যা ভদ্রতা এবং নৈতিকতা নিরিখে করা উচিত ছিল, কারণ তিনি মন থেকে সেটা বিশ্বাস করতেন। কিন্তু ভারতবাসী প্রত্যাখ্যান করার পরেও বর্তমান কেয়ারটেকার প্রধানমন্ত্রীর মধ্যে কি বিন্দুমাত্র ভদ্রতা কিংবা নৈতিকতা বলে কিছু আছে? 1989 সালে কংগ্রেস এককভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বলে সরকার গঠনের দাবি না জানিয়ে রাজীব গান্ধী অন্যদের সুযোগ করে দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বিগত 10 বছরে যে সমস্ত কার্যকলাপ করেছেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মোটামুটি দেশের মানুষ ত্রস্ত হয়ে গেছেন। দেশের মানুষ ওনাকে সম্পূর্ণ শক্তি দেননি, ওনাকে কষান করেছে। ফলে আগামী দিনে এই সরকার টিকবে না এবং এই সরকার তার দূরভিসন্ধিগুলোকে আর কাজে লাগাতে পারবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে।
400 আসনের স্লোগান তুলে ভোট প্রচারে নামলেও নরেন্দ্র মোদীকে আগামী 5 বছরের জন্য তাকিয়ে থাকতে হবে শরিকদের দিকে। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির 240টি আসনের পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি জিতেছে 16টি আসনে, নীতিশের জেডিইউ 12টি, একনাথ শিন্ডের শিবসেনা 7টি আসন এবং লোক জনশক্তি পার্টি জিতেছে 5টি আসনে। জোটের বাকি ছোট আঞ্চলিক দলগুলি 12টি আসন পেয়েছে। সব মিলিয়ে 292টি আসন পেয়েছে এনডিএ। অর্থাৎ সরকার গঠনের জন্য জোটগতভাবে তা যথেষ্ট। How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. এদিকে দীর্ঘদিন বাদে নরেন্দ্র মোদীকে কড়া টক্কর দেওয়ার পর সরকার গঠনের বিন্দুমাত্র সুযোগ থাকলেও সেই চেষ্টা করে দেখতে চাইছে ইন্ডিয়া জোট। এদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসে বিরোধীদের জোট ইন্ডিয়ার সদস্যরা। রাহুল গান্ধী থেকে সীতারাম ইয়েচুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ যাদব, শরদ পাওয়ার থেকে তেজস্বী যাদব, বিরোধী জোটের সব শীর্ষ নেতাই উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকার গঠনের চেষ্টা এখন ইন্ডিয়া জোট করবে না, দাবিও পেশ করবে না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে সংখ্যার বিচারেই সরকার গঠনের দিকে এক ধাপ এগিয়েই আছেন নরেন্দ্র মোদী। কিন্তু শুরুতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সরকার আগের দুবারের মোদী সরকারের মতো নয়। প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীকেও হয়তো শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। প্রথম তফাৎ, তৃতীয়বারে এসে মোদী সরকার এখন অনেকটাই এনডিএ সরকার। শোনা যাচ্ছে এখন থেকেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নাকি একের পর এক গুরুত্বপূর্ণ দফতর চাইতে শুরু করেছেন। স্পিকার পদ নিয়েও নাকি রীতিমতো টানাটানি শুরু হয়ে গেছে শরিকদের মধ্যে। হাফ ডজন করে বড় বড় দফতরের তালিকা বাতাসে ভাসছে। তৈরি হওয়ার আগেই নাকি নানাবিধ দাবির চাপে নরেন্দ্র মোদী তৃতীয়বারের সরকার। এই নিয়েই আসবো আমার 3 সহকর্মীর কাছে। 3 জনই এই মুহূর্তে দিল্লির প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। আমি প্রথমে চলে যাব দীপক ঘোষের কাছে। দীপক, এনডিএর কথায় যদি আসি তাহলে নিঃসন্দেহে আজকের বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? এবং শোনা যাচ্ছে সূত্রের খবর যে আগামীকাল নাকি জেপি নাড্ডা রাষ্ট্রপতি ভবনে যাবেন, সেই রকম স্থির হয়েছে। কি খবর আছে তোমার কাছে? যেগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি সেই ছবিগুলো খুব চমৎকার। প্রত্যেকে বসেছেন, আলোচনা করেছেন, সিদ্ধান্ত হয়েছে, একটা প্রস্তাব পাশ হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সামনে রেখে আগামী দিনে সরকার তারা চালাতে চাইছেন, সে ব্যাপারেও সর্বসম্মত হয়েছে। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হলো যে 1999 সালে এনডিএ সরকারের সূচনা লগ্নটা যেভাবে হয়েছিল, 2024 সালে এসে যেন পুনরাবৃত্তি হতে চলেছে। সেই সময়ে সকলেরই মনে আছে, তোমারও মনে আছে যে মন্ত্রকগুলো নিয়ে কিরকম টানাপোড়েন তৈরি হয়েছিল। কে রেল পাবে, কাকে সড়ক পরিবহন দিতে হবে, কে ইস্পাত পাবে। প্রচণ্ড টানাপোড়েনের পরে একটা জায়গায় ভারসাম্য রাখতে পেরেছিলেন কে না, অটল বিহারী বাজপেয়ী, যিনি স্থিতধী এবং একজন নরম মুখের মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তিনি একটা ভারসাম্য রক্ষা করে 5 বছর টেনেছিলেন। এখন কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে, মানে আমি দীপক শুধু যোগ করতে চাইবো, তখনকার থেকে এখনকার একটা বড় তফাৎ হচ্ছে, বড় শরিক দলগুলো একজন করে নেতাকে বেছে নিচ্ছেন যে লিয়াজো করার জন্য, এবং রীতিমতো বিগ 5 মানে খুব ঠাট্টা করে সব থেকে বড় মন্ত্রকগুলোকে যে নামে ডাকা হয়, তো সেই রকমভাবে সেই মন্ত্রকের একটা তালিকা বিভিন্ন শরিক দল পেশ করছেন এবং একজন করে নেতা বিজেপি স্থির করে দিচ্ছে যে নির্দিষ্ট একটি শরিক দলের সঙ্গে তিনি লিয়াজো করবেন, তিনি যোগাযোগ রক্ষা করবেন, তাদের দাবি শুনবেন। মানে আমি বলছি বোধহয় দাবি স্রোতটা এই মুহূর্তেই এই জায়গায় পৌঁছে গেছে যে কোনোভাবেই যেন শরিক ফসকে না যায়। যেটা দেখতে পাচ্ছি সেটা মনে হচ্ছে একটা সুন্দর ছবি, কিন্তু আন্ডার কারেন্টটা খুব তীব্র, প্রচণ্ড চোরা স্রোত বইছে। তার কারণ এই শরিক দলগুলো, তার কারণ তুমি জানো যে যিনি নীতিশ কুমার, যিনি মুহূর্তে মুহূর্তে রাজনৈতিক স্বার্থের জন্য শিবির বদল করতে একেবারে সিদ্ধহস্ত, এটা বলতে পারো রামবিলাস পাসওয়ানের পর চ্যাম্পিয়ন ছিলেন, তারপরে যিনি যদি কেউ থাকেন তো নীতিশ কুমার। আর আর্থিক প্যাকেজের উদ্ভাবক হচ্ছেন চন্দ্রবাবু নাইডু। আর্থিক প্যাকেজের বিনিময়ে সরকারকে সমর্থন দেব। এবারেও কিন্তু তিনি আর্থিক প্যাকেজ চাইতে চলেছেন, এই খবর আসছে। এবং সেই সঙ্গে তার আরও দাবি হচ্ছে যে স্পিকার এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ 3টে মন্ত্রক, পিছিয়ে নেই নীতিশ কুমারও, তিনিও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক তার দলের তরফ থেকে চাওয়া হয়েছে। অন্যান্য শরিকরাও চাইছে। শরিকদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে কে কোন দপ্তর পাবে। তবে হ্যাঁ, একটা বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তারা, যে বিজেপির হাতে, তারা যেহেতু প্রধানমন্ত্রী পদ পাচ্ছে, বিজেপির হাতে প্রতিরক্ষা, বিদেশ, স্বরাষ্ট্র এবং অর্থ, এই 4টে মন্ত্রক বিজেপির হাতে থাকবে। মোটামুটি এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু রেল,
ইস্পাত, গ্রামোন্নয়ন, সড়ক পরিবহন, বিভিন্ন দপ্তর, স্পিকার পদ, বিভিন্ন দপ্তর। শুধু তাই নয়, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল পছন্দের ক্ষেত্রেও শরিক দলগুলোর মতামত নেওয়া হতে পারে, তার কারণ তারা এই বিষয়েও ইঙ্গিত দিতে শুরু করেছে। অর্থাৎ একটা বড় আকারের রাজ্যপাল পদে পরিবর্তন হতে পারে, এই খবরও আসছে। ফলে যেটা আমরা সামনে দেখছি, এটা খুব সেই পুরনো স্লোগান ফিল গুড, এটা দেখতে খুব ভালো, অনুভব করতে খুব ভালো, কিন্তু তল দিয়ে চোরা স্রোত বইছে প্রবলভাবে। দপ্তর নিয়ে টানাপোড়েন চলছে। আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে এটা একটা কঠিন চ্যালেঞ্জ হবে। তিনিও কি বাজপেয়ীর মতো ভারসাম্য রক্ষা করে টানা 5 বছর ধরে এই সরকারকে চালিয়ে নিয়ে যেতে পারবেন? একেবারেই দীপক, আমাদের সঙ্গে থাকো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একদিক থেকে কোয়ালিশন সরকারের চেনা ছবি কিন্তু এটা, যেটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য গত 10 বছর আমাদের দেখতে হয়নি, ভারতবাসীকে দেখতে হয়নি। ঠিক এইখানে তোমায় যেটা বলছিলাম যে পীযূষ গোয়েল, তাকে যেরকম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে লিয়াজো করার দায়িত্ব দেওয়া হয়েছে, অশ্বিনী কুমারকে দেওয়া হয়েছে নীতিশ কুমারের সঙ্গে একজন সিঙ্গেল নেতাকে বেছে যে তারা দরাদরিটা করবেন। আমি সরাসরি কৃষ্ণেন্দু অধিকারী, আমার আরেক সহকর্মীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এক হচ্ছে যে ইন্ডিয়া জোটে তাদেরও নাকি অফার টফার নিয়ে তারাও রেডি, এই ধরনের নানা জল্পনা খুব স্বাভাবিকভাবেই ক্ষমতার অলিন্দে রাজধানীতে এই ধরনের জল্পনা তো ঘুরছে, কিন্তু এখন এনডিএ জোট আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সংঘবদ্ধই রয়েছে। ইন্ডিয়া জোটের সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কি, এবং তার সঙ্গে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সেখানে পৌঁছেছেন, তার কি কোথায় তিনি বৈঠকে ছিলেন, কিছু বললেন কিনা, যাবতীয় কথা জানতে চাইব। কৃষ্ণেন্দু, দেখো সুমন্ত, প্রথমেই বলি যে বৈঠকের কথা তুমি বললে সেই বৈঠক চলছে আমারই পিছনে, যে মল্লিকার্জুন খার্গের বাসভবন, সেই বাসভবনে বৈঠক চলছে। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ট্যালিন, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার সবাই আছেন। তুমি প্রথমে যেটা বলছো যে 10 বছর পর এই দিল্লিতে এসে বোঝা যাচ্ছে যে একটা লোকসভা ভোটের পর একটা সরকার তৈরি হচ্ছে এবং সেখানে একটা সাসপেন্স আছে, এটা গত 10 বছরে ছিল না। এবং সেই সাসপেন্স রাস্তায় আছে, ভেতরে আছে। যে শারদ পাওয়ারের কথা উঠে আসছে, যে অ্যাসাইনমেন্টের কথা তুমি বলছিলে যে বিজেপির তরফ থেকে একজনকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, কংগ্রেসের তরফে, বিশেষত ইন্ডিয়া জোটের তরফে শারদ পাওয়ার, যিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত, সেই শারদ পাওয়ারকেও ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কথা বলতে। এবং যেটা জানা যাচ্ছে, দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি ফোনে কথা বলে ফেলেছেন। যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলার পরে, যদিও চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর পাশে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন, এবং নীতিশ কুমার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি মল্লিকার্জুন খার্গের বাসভবনের পাশ দিয়ে কিছুক্ষণ আগে গাড়ি করে গিয়ে নরেন্দ্র মোদীর পাশে গিয়ে বসেছেন। কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে আজকে যারা উপস্থিত আছেন, তারা এই অ্যাসাইনমেন্ট দেওয়ার পর থেকেও তারা থামতে রাজি নন। কারণ যে দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আজকে নরেন্দ্র মোদী আগামী 5 বছর সরকার চালাবেন বলে মনে করছেন, সেই দুজন ইতিমধ্যেই পল্টুরাম বলে একটা খ্যাতি আছে এবং ঘন ঘন দল বদল করেন। তারাই একসময় ইউপিএতে ছিলেন, তারাই আবার এনডিএতে গেছেন, এবং ঘন ঘন দল বদল করার যাদের স্বভাব, সেই দুর্বল স্থানগুলোতে আবার প্রত্যাঘাত করা হবে এমন একটা দাবি এই ইন্ডিয়ার বৈঠক থেকে উঠে আসছে। সুতরাং ইন্ডিয়ার এমনিতে সংখ্যার পাটিগণিতে নরেন্দ্র মোদী সরকার গড়বেন এবং আগামী দিনে সরকার গড়তে চলেছেন, এটা হয়তো আপেক্ষিক বিষয়। কিন্তু ইন্ডিয়ার জোট আজকে যেটা বৈঠকে বসেছে এবং এখনো সেই বৈঠক চলছে, সেটা এখনো শেষ হয়নি। তাদের তরফে থেকে আমরা খবর পাচ্ছি এখানে যে দাবি করা হচ্ছে যে এই সংঘবদ্ধতা রেখে আগামী দিনে এই সরকারের ওপর, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যদি তৈরি হয়, তার উপর চাপ তৈরি করা হবে, এবং যে দুজনের ওপর ভর করে চাপ তৈরি করা হবে, যে দুজনকে ভর করে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, অর্থাৎ ক্ষমতায় আসতে চাইছেন, অর্থাৎ একদিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু। এখনো পর্যন্ত শারদ পাওয়ার, এমনকি এই তথ্য পাওয়া যাচ্ছে যে আপনি লোকসভার স্পিকার হন, এই অফার পর্যন্ত চন্দ্রবাবু নাইডুকে দেওয়া হয়েছে। এমনকি নীতিশ কুমারকে কি চান তিনি, এমন কথাও বলা হয়েছে। আজকে একই ফ্লাইটে পাটনা থেকে দিল্লিতে এসছেন নীতিশ কুমার আর তেজস্বী যাদব, সেখানে দুজনে একান্তে কথা বলেছেন, এবং সেটা নিয়ে দিল্লির রাজনীতিতে এবং বিজেপির মহলে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল, কি হলো নীতিশ কুমারের। কারণ নীতিশ কুমার যে একটা ট্র্যাক রেকর্ড, তিনি আদৌ নরেন্দ্র মোদীর পাশে পৌঁছবেন তো।
কিন্তু লাস্ট অফ অল পৌঁছেছেন। কিন্তু এই যে 5 বছর, এটা তো শুধু আজকের নয়, আগামী 5 বছর নরেন্দ্র মোদীকে এদের সঙ্গেই ঘর করতে হবে, সংসার চালাতে হবে, সরকার চালাতে হবে। সুতরাং এই যে শরিকদের ওপর কড়া নজরদারি কংগ্রেসের তরফে, ইন্ডিয়ার তরফে জারি রাখা হবে আগামী দিনে, এমনটাই অন্তত আজকের মিটিংয়ের শুরু থেকে যে তথ্য উঠে আসছে, এখনো শেষ হয়নি সেই মিটিং, সেটাই জানা যাচ্ছে। সুমনদা, ধন্যবাদ কৃষ্ণেন্দু। তো এই বৈঠকের দিকে নজর রাখো। এই বৈঠক শুরুর আগে মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধী দুজনেই বললেন যে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, অর্থাৎ সবার জন্য রাজনীতির পরিভাষায় বলতে গেলে আমাদের দরজা খোলা আছে। দেখা যাক এই বৈঠক শেষে ব্রিফিংয়ে কে কি বলেন। আমি বিজেন্দ্র সিংহ আমার আরেক সহকর্মীর কাছে আসবো। বিজেন্দ্র, এক হচ্ছে দিল্লির বাতাসে ক্ষমতার অলিন্দে একটা তারিখ ভাসছে, সেই তারিখটা হচ্ছে 8 তারিখ। 8 তারিখ শপথ গ্রহণের তারিখ হিসেবে বারবার উঠে আসছে। 16 তারিখ অবধি, অর্থাৎ নির্ধারিত সময়সীমা এখনও অনেক দিন আছে, 16 তারিখ অবধি শপথ নেওয়া যেতে পারে। সেখানে 8 তারিখ কি এই জন্য যে দ্রুত শপথ নিয়ে জোটটাকে সংঘবদ্ধ করতে চাইছে এনডিএর শরিকরা, মানে জোটটাকে অটুট রাখতে কি 8 তারিখ বাছা হতে পারে? কি খবর আছে তোমার কাছে? হ্যাঁ সুমনদা, এটা ঠিকই বললে তুমি। 8 তারিখ কেন, তার কারণ ফার্স্ট স্টেপ আজকেই ক্রস করেছে এনডিএ, যেখানে এনডিএ শরিকদেরকে ডাকা হয়েছিল, একটা রেজলিউশন পাস করা হলো, সবার সই নিয়ে নেওয়া হয়েছে। এখন এরপরে যদি তারা চলে যান, তাদের কাছে সেই চিঠিটা রয়েছে। 7 তারিখ সব এনডিএ এমপিদেরকে ডাকা হয়েছে পুরনো যে পার্লামেন্ট বিল্ডিং রয়েছে, যেটাকে সংবিধান সদন এখন বলা হয়, সেখানে সেন্ট্রাল হলে মিটিং হবে এবং সব এনডিএ সাংসদরা প্রায় 300 জন সেখানে থাকবেন এবং তারা সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে তাদের নেতা বেছে নেবেন এবং 8 তারিখ শপথ হবে। আরও একটা কারণ রয়েছে যে 9 তারিখ আন্ধ্রাতে শপথ রয়েছে, 10 তারিখ ওড়িশাতে শপথ রয়েছে মুখ্যমন্ত্রীদের জন্য। আজকে চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য, সেটাতে প্রধানমন্ত্রী যাবেন 9 তারিখ, এবং 10 তারিখ ওড়িশাতে মুখ্যমন্ত্রীর শপথ রয়েছে, সেখানেই যাবেন। 13 তারিখ থেকে G7 এর মিটিং রয়েছে ইটালিতে, খুব সম্ভবত প্রধানমন্ত্রী আমন্ত্রণ রয়েছে, সেখানে তিনি যেতে পারেন 11 তারিখ বা 12 তারিখ, এরকম একটা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। সেক্ষেত্রে শিডিউলটা রেডি রয়েছে, তাই একটা আমরা গ্যাপ দেখছি 8 তারিখ, সেই জন্য খুব সম্ভবত 8 তারিখ সেই শপথ হবে। কিন্তু হ্যাঁ, যেটা তুমি বলছিলে কি ফার্স্ট টাইম হয়তো নরেন্দ্র মোদীকে এখন কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে, এটা মনে রাখতে হবে। নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের, তারপরে 2 টার্ম প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে ফুল মেজরিটি ছিল নিজের দলেরই। সেক্ষেত্রে তার কাছে এই এক্সপিরিয়েন্সটা নেই কি একটা মাইনরিটি গভর্নমেন্ট শরিকদেরকে নিয়ে কীভাবে চালাতে হয়, যেখানে বার্গেনিং পাওয়ার অনেক বেশি রয়েছে শরিকদের কাছে। এর আগেও এনডিএ ছিল ঠিকই, কিন্তু মেজরিটি ছিল বিজেপির কাছে, এনডিএ সাপোর্ট করছিল সেটাকে, বাকি এমপিরা সেখানে সাপোর্ট করছিলেন। কিন্তু একটা উদাহরণও রয়েছে এখানে সুমনদা, অনেক রাজ্যতে আমরা দেখেছি যেখানে বিজেপি মেজরিটি আসেনি, কিন্তু কিভাবে মেজরিটি সেখানে করে নেওয়া হয়েছিল, সেটা কি আমরা দিল্লিতে দেখতে পাবো, সেটারও একটা সম্ভাবনা রয়েছে। তবে একজন বিজেপি নেতাকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল কি আপনারা জয়ী হয়েছেন, কিন্তু উৎসাহ এবং আনন্দ তো বিরোধী শিবিরে হচ্ছে, কংগ্রেস সদর দপ্তরে ঢোল নাগাড়া বাজছে, তারা বেশি আনন্দে রয়েছেন। তখন তিনি আজকে মজার একটা কথা বললেন কি দেখুন, 4 দিন কি চাঁদনি হ্যাঁ, তারপরে আঁধেরি রাতি আছে। তারাও জানে কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদী যেভাবে তিনি সেই কাজগুলো করবেন মানুষের জন্য, সেটাও তিনি আজকে বলছিলেন কটাক্ষ করে। অনেক ধন্যবাদ বিজেন্দ্র, ধন্যবাদ দীপক, ধন্যবাদ কৃষ্ণেন্দু। আবার তোমরা পরিস্থিতির দিকে নজর রাখো। কৃষ্ণেন্দুর যখন এই বৈঠক শেষ হয়ে ব্রিফিং হবে, সরাসরি নিঃসন্দেহে আপনাদের নিয়ে যাব, দেখাবো কে কি বলছেন। আর এখন এই মুহূর্তে আমি অনুষ্ঠানে ফিরব। প্রথম প্রতিবেদন, জোট সরকার তো হচ্ছে, কিন্তু জোটের শরিক কারা? এন ফ্যাক্টর মানে একদিকে নীতিশ কুমার আর একদিকে নাইডু, মানে চন্দ্রবাবু নাইডু। দুজনেই খারাপভাবে নেবেন না, কিন্তু অনেকে সমালোচনা করে বলেন একটু স্লিপারি ক্যারেক্টার। পাল্টুরাম সরাসরি নীতিশ কুমারকে গোটা দেশ জুড়ে এই কটাক্ষর সম্মুখীন হতে হয়েছে। কেন, কাদের নিয়ে এই এন ফ্যাক্টর? দেখুন, নয় নীতিশ, নয় নাইডু, আর নয় নির্ভরতা। যে নরেন্দ্র মোদী আত্মনির্ভরতার স্লোগান তুলেছিলেন, সেই তিনিই আজ সরকার গঠনের জন্য পরনির্ভর। এনডিএর 400 পার কিংবা বিজেপির 370 ছোঁয়ার মাইলস্টোন বহুদূর। লোকসভার ম্যাজিক ফিগার 272 থেকেও অনেক দূরে থেমে গেছে নরেন্দ্র মোদীর রথ। ফলে সরকার গঠনের জন্য শরিকদের ওপরই ভরসা করতে হচ্ছে তাঁকে। ভোটের প্রচারে তার ভাষণ জুড়ে থাকতো শুধু নিজের নাম, মোদী কি গ্যারান্টি হ্যায়। কিন্তু ভোটের ফল বেরোতেই নরেন্দ্র মোদী যখন বুঝতে পেরেছেন একদলীয় শাসন আর চলবে না, তখন থেকে তার মুখে বারবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর নাম। आंध्र-प्रदेश में चंद्रबाबू नायडू जी के नेतृत्व में एनडीए ने शानदार प्रदर्शन किया है। बिहार में नीतीश बाबू के नेतृत्व में भी एनडीए ने शानदार प्रदर्शन किया है।
বুধবার এনডিএর বৈঠকেও নরেন্দ্র মোদী একেবারে পাশে বসালেন চন্দ্রবাবু নাইডুকে, তার পাশে নীতিশ কুমার। নাইডু নীতিশও অবশ্য বিজেপির বেকায়দায় পড়ার সুযোগ ছাড়ছে না। তাঁরাও দাবি দেওয়ার লম্বা ফিরিস্তি ধরিয়ে দিয়েছেন। সূত্রের দাবি, চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি স্পিকারের পদ এবং অর্থমন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, শিক্ষা মন্ত্রক, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক, কৃষি মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রকের মতো 5 থেকে 6টি ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ চেয়েছে। নীতিশ কুমারও 3 জন ক্যাবিনেট মন্ত্রীর পদ এবং বিহারের জন্য বিশেষ রাজ্যের তকমা দাবি করেছেন। 2014 এবং 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠতার জোরে নরেন্দ্র মোদী যে একাধিপত্য দেখিয়েছে, সেই সুযোগ এবার নেই। তাই এনডিএর অন্যান্য শরিক দলও বিজেপির কাছে দাবির তালিকা ধরিয়ে দিয়েছে। সূত্রের দাবি, জিতন রাম মাঝির হাম একটি ক্যাবিনেট মন্ত্রক চেয়েছে। এলজেপির চিরাগ পাসওয়ান একটি ক্যাবিনেট মন্ত্রকের পাশাপাশি 2 জন প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন। শিবসেনার একনাথ শিন্ডে একজন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী চেয়েছেন। আর এই সুযোগে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ, বাট এদের আমি খুব ভালো করে চিনি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 272, বিজেপি পেয়েছে 240টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে 32টি কম। আর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার মিলিতভাবে পেয়েছেন 28টি আসন। ফলে সরকার গঠন করতে হলে এই দুজনকে ছাড়া নরেন্দ্র মোদীর গতি নেই। প্রচলিত একটা শব্দ আছে যে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু যাদের সাথে ভোটে লড়েন তাদের সাথে সরকার করেন না। এখন এই সরকার সমর্থন আপাতত দিয়েছেন, কিন্তু কতদিন তাদের রাজনৈতিক চাহিদা দেনা পাওনার ব্যাপারে সঠিক থাকবেন, আর কতদিন সেই প্রতিশ্রুতি পূর্ণ হবে, আর কতদিন তিনি এনডিএতে থাকবেন, এটা ওই পদ্ম পাতার ওপরে ভোরের শিশিরের মতো। মানে দিনের আলো যত পরিষ্কার হবে তত শিশিরের জল শুকিয়ে যাবে। অম্লমধুর সম্পর্ক নিয়ে রাজনীতি চলে, ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, বিরহ, প্রেম, এসব থাকবে রাজনীতিতে, নাহলে রাজনীতির রং কোথায় থাকবে? চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনই এনডিএর শরিক, কিন্তু দুজনেরই এনডিএ ছেড়ে যাওয়ার রেকর্ড আছে। 2018 সালে এনডিএ ছেড়ে বেরিয়ে গেছিলেন চন্দ্রবাবু নাইডু, কংগ্রেসের হাত ধরেছিলেন, আবার ফিরে এসেছেন। তেমনি নীতিশ কুমারও 2014 সালে এনডিএ ছেড়েছিলেন একটাই কারণে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে বসাতে তিনি রাজি ছিলেন না। এখন সেই নীতিশের ওপরে নির্ভর করবে নরেন্দ্র মোদীর 5 বছরের স্থায়িত্ব। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ বলতেই পারেন যে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কিন্তু পাল্টুরাম কেন নীতিশ কুমারকে বলা হয়? আমি আর্কাইভে দেখছিলাম 2023-এর জানুয়ারি মাসে নীতিশ কুমার বলছেন মরে যাব, কিন্তু তবু বিজেপির সঙ্গে যাব না। আজকে অবশ্য তিনি এখনও পর্যন্ত জোটেই আছেন। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, এক হচ্ছে যে তৃতীয় মোদী সরকার প্রথম দুটো মোদী সরকারের থেকে একটা বড় মৌলিক গুণগত চরিত্রগত তফাৎ। তার কারণ হচ্ছে এটা মোদী সরকার কম, এনডিএ সরকার বেশি হওয়ার কথা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তগুলোর জন্য বিখ্যাত, সেটা নোটবন্দি হোক, সেটা লকডাউন হোক, সেটা 370 ধারা রদ হোক, তাতে কোন সিএএ হোক, কোনোটায় নরেন্দ্র মোদীকে কারুর মুখাপেক্ষী থাকতে হয়নি। সিদ্ধান্ত নিয়েছেন, রূপায়ণ করেছেন। এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অভাব, এতে কি এই সরকারের স্টাইল অফ ফাংশনিং 5 বছর টিকিয়ে রাখার ক্ষেত্রে, টিকিয়ে রাখার জন্য পাল্টাতে হবে? প্রথম কথা আমি বলি, এবিপি আনন্দের মারফতে ভারতীয় জনতা পার্টি যারা পশ্চিমবঙ্গের ভোটার রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তাদেরকে অভিনন্দন, কারণ তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠিত হতে চলেছে। আপনি যেটা প্রশ্ন করলেন, দেখুন নিশ্চয়ই মোদী কি গ্যারেন্টি, কারণ ইতিমধ্যেই যারা আমাদের শরিক দল, এনডিএর শরিক দল, তারা একেবারে সবাই সঙ্গে বলেছেন যে আয়েগা তো মোদিহি। তাদের সংসদীয় নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সুতরাং মোদী সরকার এবং এনডিএ সরকার দুটোই এক, তারা সমর্থনপত্র দিয়ে দিয়েছে, সেটা ইস্যু নয়, কিন্তু তাদের নিয়ে চালানো না। নিশ্চয়ই দেখুন, হ্যাঁ যেটা বলেছেন, খুব যদি আমরা বিশ্লেষণ করি, নরেন্দ্র মোদীজি তিনি অত্যন্ত দক্ষভাবে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে চালিয়েছেন, তার 2 ফুল টার্ম চালিয়েছেন, 2 ফুল টার্ম, 13 বছর, কিন্তু শরিক সরকার নয়, অ্যাবসলিউট মেজরিটি সরকার চালিয়েছেন। কিন্তু সুমন দেখুন, এই পশ্চিমবঙ্গে আমরা ওটা তো পরে আসছি, কিন্তু সারা দেশের নিরিখে এনডিএ সরকারই তো ছিল। যখনই আমাদের বৈঠক হয়েছে, শরিক দলগুলির সঙ্গে বৈঠক হয়েছে। আর আপনি পাল্টুরাম নিয়ে বললেন, দেখুন আমার একটা কথা আছে, গান আছে রবীন্দ্রনাথের, ও যে মানে না মানা।
আর ওখানে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা রয়েছেন এই ইন্ডি জোটের মধ্যে, ওরা যে মানে না মানা, তাদের একটা জিনিস বুঝতে হবে, যত বলি তারে আবার তো যেতেই হবে, কারণ তারা সরকারে থাকতে পারছেন না, তো যতই চেষ্টা করুন। আর আপনি পাল্টুরাম নিয়ে বলছেন, না না শুধু উনি নন, চন্দ্রবাবু নাইডু 2019-এর 16ই এপ্রিল তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে ভারতবর্ষে যে প্রতিষ্ঠানগুলো আছে, যতগুলো প্রতিষ্ঠান, সব নরেন্দ্র মোদীর আমলে নষ্ট করে দেয়া হচ্ছে, তার গণতন্ত্র বিপন্ন। না নিশ্চয়ই তার সেটা মনে হতে পারে, পরবর্তীকালে তিনি তার ভুল বুঝে তো আবার সে নরেন্দ্র মোদীর সঙ্গেই হাত মিলিয়েছেন। সুতরাং রাজনীতিতে খানিকটা হতে পারে অভিমান গোসা, তারপর তিনি ভুল বুঝতে পেরে নিজের যে ঘরে তিনি স্বচ্ছন্দে বেশি সেখানে ফিরে এসেছেন। কিন্তু আপনি পাল্টুরাম যখন বললেন কোনটা ঠিক কোনটা ভুল, মানে পাল্টুরাম নিয়ে যখন বলতেই হবে, দেখুন এই পশ্চিমবঙ্গে আমি একজন পাল্টুরামকে চিনি, তিনি বলেছিলেন আমি কংগ্রেসের সঙ্গে জোট করব না, থাকবো না বলেছিলেন। আবার তিনি তিনি পাঠিয়ে দিলেন তার আদরের সেই ভাইপোকে যে যা বাবা তুই ওখানে গিয়ে বলে আয়, যদি কোনোভাবে আমাদের মুখটা অন্তত দেখানো যায় আমরা আছি স্যার, এটা যদি বলা যায়। আর বারে বারে অনেকেই বলছেন, রাস্তাঘাটে অনেকেই বা ফোন মেসেজ করে বলছেন কি হলো দিদি, কি এরকম হলো। আমি বলতে চাই যে ক্লাসের যে টপার সে হয়তো 100 পায়নি, তো স্টার মার্কস পেয়েছে, ডিস্টিংশন পেয়েছে, তাকে মানে তার দিকে কারা আঙুল তুলছেন যে যারা ক্লাসে 4th 5th 6th হয়েছেন, যারা তৃতীয় ট্রিপল ডিজিট পৌঁছতে পারেনি সে কংগ্রেস, তারা কারা না কারা বাজাচ্ছে আর ভারতীয় জনতা পার্টি। আমরা বলছি আমরা আমাদের, আমি ভাবছিলাম যে এরপরে কংগ্রেসের সুযোগ দেওয়া উচিত না সুমনদার কাছে যাব, কিন্তু সুমনদার কাছে যেতেই হবে, তার কারণ হচ্ছে যে সেটাও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক। সুমনদা, কংগ্রেসের প্রতি তৃণমূল কংগ্রেসের রিজার্ভেশন এটা অজানা কিছু নয়, কারণও খুব সহজ। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যে তিনি SMS করেছিলেন কিন্তু প্রাথমিকভাবে উত্তর পাননি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য বললেন যে তারপর যখন প্রেস কনফারেন্স হয়ে যায় তারপর নাকি বৈঠকের আমন্ত্রণ এসছে, তিনি বৈঠকে চলে গেলেন। এখন তৃণমূল কংগ্রেস হচ্ছে এই ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক। শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের সমীকরণটা কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তার কারণ যে যদি সম্পর্কের সমীকরণটা, রসায়নটা সেই রকম না হয়, তাহলে বিরোধী জোট ঐক্যবদ্ধ থাকবে না। মানবেন না? সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক সঠিকভাবেই থাকার কথা। আমার কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য গঠিত হতে যাচ্ছে শুনলাম, তাই হওয়ার কথা আর কি। এনডিএ যেহেতু ক্ষমতার সংখ্যায় বেশি আছে, কিন্তু ধরুন দেশের মানুষের তথা বাংলার মানুষের দুটো ব্যাপারে কনফিউশন আছে, যে এটা এই সরকারটি আদৌ বিজেপি সরকার, এটা তো মোদী সরকার। আর দ্বিতীয়ত বাঙালিদের মধ্যে একটা হাসির কথা খুব জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে যে অনেক বাঙালি মনে করেন যে মোদী আসলে বাঙালি, মানে তিনি মোদী আর তার টাইটেল হচ্ছে সরকার। ফলে আমি বলছি যে এই কনফিউশনটাও সাংঘাতিক। এই স্লোগানটা নির্বাচনের আগে দিলে ওরা ব্যবহার করতে পারে। বলছি মানে ব্যাপারটা এত হাসি ঠাট্টার পর্যায়ে চলে গেছে। নরেন্দ্র মোদী কোথাকার মানুষ কি জানে সেটা মানুষ জানে। আমি বলছি এটা ঠাট্টার পর্যায়ে চলে গেছে। আমি বলছি যে কারা আজকে ধরুন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কের কথা বলছে না, এই জন্য হচ্ছে যে প্রেস কনফারেন্সে আমি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় গলায় অভিমান ছিল। 24 ঘন্টা হয়নি, নির্বাচনের ফল বেরিয়েছে। একজন জিতেছেন, একজন হেরেছেন, দুজনের সাক্ষাৎকার আপনারা দেখিয়েছেন। একজন জিতেছেন সৌমিত্র খান, তিনি কি বলেছেন, তিনি কার দেখাবো এই অনুষ্ঠানে আলাদা সেগমেন্টে দেখাবো। তিনি বলেছেন যারা জিততে পারেনি সেই রকম নেতৃত্ব আমাদের যদি নির্দেশ দেয় তার তো যা অবশ্যম্ভাবী ফলাফল হয় তাই হয়েছে বলেছেন। আরো বলেছেন যে তৃণমূলের সঙ্গে তার দলের অর্থাৎ বিজেপি নেতাদের সেটিং, আমি তো বলছি সেটাও বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে স্ট্র্যাটেজি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই স্ট্র্যাটেজি নাকি ওর দলের অত বড় উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেতা নাকি তারা মানে এই করতে পারেনি, ধরতেই পারিনি। আপনারা কি সৌমিত্রের জন্য দরজা খুলে রাখছেন? আমি অন্য কথা বলছি, আমি বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে দিলীপ ঘোষের কথা। আমি গতকাল যখন আলোচনা মানে ফল সব প্রকাশিত হয়নি, আপনাদের চ্যানেলে ছিলাম, আমার কথা সূত্রে আমার একটা কথা মনে পড়ে গেল যে তখন বিজেপি হারছে এর একটা বিজেপির বিরোধিতা করা হচ্ছে। আমরা বিজেপির একটা বড় অ্যাচিভমেন্ট আছে যে আমাদের বিরোধী দলনেতা অন্তত পূর্বতন যে রাজ্য সভাপতি তাকে হারিয়ে দিয়েছেন, আর যিনি এখন রাজ্য সভাপতি তিনি হারার পথে যাচ্ছেন, যদিও তিনি পরবর্তীকালে জিতেছেন, অনেক করে জিতেছেন। কিন্তু আমি বলছি যে কথাটা এই যে একদিকে সৌমিত্র খান, একদিকে দিলীপ ঘোষ তাকে বলছেন যে কাঠি করা হয়েছে, তার বিরোধী। আমি সব বুঝলাম, কিন্তু এই অংশটা বিশ্বাস করুন এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা আলোচনা করব আলাদা করে। কিন্তু আপাতত যেখানে কেন আপনাকে বললাম যে কংগ্রেস এবং তৃণমূলের রসায়নটা ঠিক কীরকম এবং কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসের রিজার্ভেশন আছে কিনা সেই প্রশ্ন আবার উঠল, কারণ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার বললেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি কিন্তু নির্বাচনের জন্য হয়তো ব্যস্ত আছে, গলায় কোথাও একটা অভিমান ছিল। দেখে নেবো একবার।
রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি, যদিও মেবি দে ওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনো পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি, না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম, তোমাদের 2টো সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2টো সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? সুমনদা, এই তো গলায় পরিষ্কার অভিমান, এবং 2 হচ্ছে আজকে সঞ্জয় রাউত বলতে শুরু করে দিয়েছেন যে রাহুল গান্ধী জাতীয় নেতা, তিনি জনপ্রিয়, দেশের মানুষ তাকে গ্রহণ করেছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী মুখ, যদি তিনি রাজি থাকেন। আমি বলছি তৃণমূল কি এই প্রস্তাব মানবে? বলছি যে রাহুল প্রশ্নটা এখানে ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকার হবে কিনা সে প্রশ্নটা তো এখন আসছে না। এখন এই মুহূর্তে তো এনডিএ সরকার, আপাতত জোটের মুখ মানছেন, সরকারের মুখ মানতে হবে না, জোটের মুখ মানছেন। অবশ্যই ইন্ডিয়া তো নিশ্চয়ই জোটের মুখ, অবশ্যই জোটের মুখ হিসেবে সব দলগুলোই তাদের রিপ্রেজেন্টেটিভ বেছে নেবে তারা একসঙ্গে বসে, সেটা পরের কথা। সম্ভাবনা এই মুহূর্তে অল্প, আলোচনা চলছে, সেগুলোর পরিস্থিতি। আমি বলছি যে যারা সরকার গঠন করতে যাচ্ছে, আপনি যে টিডিপির কথা বললেন, সেই টিডিপি তো নাকি শর্ত দিয়েছে শুনলাম যে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করা যাবে না। এমনকি এ ভাবনাও রয়েছে যে নীতিশ কুমার যাতে দলে মানে জোট থেকে বেরিয়ে না যান, তাকে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত হওয়ার অফার দেওয়া হয়েছে। আমি বলছি যে এত যে বাধ্যবাধকতা কেন, মোদী সরকার কথাটা কেন বলছিলাম, কথাটা হচ্ছে আপনি বলুন তো গত 10 বছরে আপনি এমন কোথাও দেখেছেন যেখানে বিজেপি সরকারের কোন স্লোগান বেরিয়েছে? সব জায়গায় মোদী সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এনডিএর জোট শরিক ছিলেন। উনি যখন এতক্ষণ বাক্য ব্যয় করছিলেন, উনি তৃণমূলের কথা না বলে উনি বিজেপির কথা বললেন। ওনার বলা উচিত ছিল যে আরে মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর আমলে না না কেন ইতিহাস বদলায় দিতে যাচ্ছে, ছিলেন না জোট শরিক ছিলেন না, এই স্বীকার করি তো আমরা, কোথায় স্বীকার করি? আরে এটা বলুন না। নরেন্দ্র মোদী 2014 আচ্ছা ইতিহাস থেকে একটু বর্তমানে ফিরি দাদা, ইতিহাস থেকে বর্তমানে ফিরি। সেটা হচ্ছে যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের মুখ, একেবারে পরিষ্কার প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রজেক্ট করতে চাইছেন সঞ্জয়। আমি দ্রুত একবার দেখব যে সঞ্জয় রাউত, শিবসেনার উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ বলা ভালো, তিনি আজকে ঠিক কি বলেছেন এবং তার প্রতিক্রিয়া। এক দশকের মোদি জমানায় এবার সব থেকে কম আসন পেয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে থামতে হচ্ছে তাদের। আপাতত শরিকদের নিয়ে সরকার গঠনের মতো সংখ্যা তারা জোগাড় করেছে, কিন্তু ইন্ডিয়া জোটও এখনই আশা ছাড়ছে না। हमारी सरकार प्रयासरत तो हम लोग रहेंगे, प्रयासरत लोगों को रहना चाहिए, क्यों नहीं रहना चाहिए? मोदी की सब गारंटी है, सब गारंटी लोगों ने खत्म कर दी। आप स्वीकार तो करो कि हम हार गए हैं। कल से मैं देख रहा हूँ एनडीए की सरकार, मोदी जी की सरकार लाने की बात हो रही थी ना, तो मोदी जी की सरकार कहाँ है? ये जो 2 चंद्रा बाबू जी और नीतीश कुमार जी, ये जो 2 बाम्बू है, दो लकड़ियां है, उसका ऊपर अब ये सरकार बनेगी, वो कभी भी हिल सकती है। तो मोदी जी की तो नाक कट गई है, तो हमको बिना नाक वाला प्रधानमंत्री नहीं चाहिए। मोदी ब्रांड इज फिनिश। বুধবার এনডিএর বৈঠকের দিনই দিল্লিতে বৈঠক করেছে ইন্ডিয়া জোট, যেখানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকের আগেই इंडिया जोटेर सम्भाव्य प्रधानमंत्री हिसेबे राहुल गांधी नाम शोना जाए उद्धव ठाकरे सेनापति संजय राउतेर गलाय। अगर राहुल गांधी जी स्वीकारने को तैयार है नेतृत्व, तो हम विरोध क्यों करेंगे? राहुल गांधी देश के नेता है, ये प्रूव किया है। राहुल गांधी लोकप्रिय नेता है, देश की जनता ने उनको स्वीकारा है। हम सब उनसे प्यार करते हैं, हम उनको चाहते हैं सब लोग। इंडिया गठबंधन में प्रधानमंत्री पद के ऊपर कोई मतभेद ही नहीं है। कोई किंग मेकर नहीं है। किंग मेकर अगर है कोई तो देश की जनता है, किसी का कोई हैसियत नहीं है। मैं फिर से कह रहा हूँ, किसी को अच्छा लगे किसी को बुरा लगे, लोगों ने जिसको मैंडेट दिया है, जो जाके ईवीएम दबाया है, बीजेपी के ये तानाशाह के खिलाफ, राइस के खिलाफ, बेरोजगारी के खिलाफ, कम्युनल डिविसिव पॉलिटिक्स के खिलाफ जवाब दिया है, वो हर एक गरीब आदमी देश का नागरिक किंग मेकर है। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, রাহুল গান্ধীর নাম ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উঠে এলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তা মেনে নেবেন? গত বছর দিল্লিতে ভোরবেলা রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর থেকে কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণ আমূল পাল্টে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিশানা করেছেন। রাহুল গান্ধী হচ্ছে মোদির সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝে নিন।
সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, আজ তোমাদের এত অহংকার। যদিও এখন প্রায় 100 আসন পাওয়া রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসই নরেন্দ্র মোদীর সবথেকে বড় বিরোধী শক্তি, কিন্তু তৃণমূল কি তা মেনে নিতে তৈরি? তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে মানবেন কি মানবেন না তার কথা ভারতবর্ষের মানুষ তাদের জনাদেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। রাহুল গান্ধী পরবর্তী নেতা, রাহুল গান্ধী নেতা ভারতবর্ষের, রাহুল গান্ধীর আগামী ভবিষ্যৎ। ফলে বাকিটা অতীত, রাহুল গান্ধী বর্তমান এবং রাহুল গান্ধী ভবিষ্যৎ। সব বেল পার্টি এক জায়গায়, সব শিবের ভক্ত। বেল মা ছেলেও বেলে, সঞ্জয় রাউতও বেলে। এরই মধ্যে জল্পনা উস্কে দেয় এই ছবি। বুধবার সকালে এনডিএর শরিক নীতিশ কুমারের সঙ্গে একই বিমানে দিল্লি আসতে দেখা যায় আরজেডি নেতা ও ইন্ডিয়া জোটের শরিক তেজস্বী যাদবকে। প্রথমে দুজনে ছিলেন আগে পিছে, কিছুক্ষণ বাদে দেখা যায় লালুপুত্র তেজস্বী এবং মোদীর শরিক নীতিশ কুমার বিমানে পাশাপাশি। এরপর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তেজস্বী। सलाम दुआ हुई, फिर देखी कि मेरा सीट पीछे लौट था, तो बाद में वो देखे आए हैं तो हमको आगे बुलाए तो हम आगे चले गए। अब ये सब छोड़िए, ये सब समय पे बात किया जाता है, ये सारी बातें बाहर नहीं बताई जाती। নীতিশ কুমার শুরুতে বিজেপির সঙ্গে ছিলেন, তারপর বিজেপি ছেড়ে লালু প্রসাদ ও কংগ্রেসের হাত ধরেন। এরপর ফের দিকবাজি খেয়ে বিজেপির সঙ্গে ফিরে যান। এরপর ফের লালু কংগ্রেসের কাছে ফিরে আসেন, তারপর আবার পাল্টি খেয়ে বিজেপির শিবিরে ফিরে যান। চন্দ্রবাবু নাইডু একটা সময় বিজেপির সঙ্গে ছিলেন, তারপর বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরেছিলেন। এখন তিনি কংগ্রেস ছেড়ে বিজেপির সঙ্গে আছেন। এরপর কি হবে সময়ই বলবে। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। এখনও পর্যন্ত সরকারের গঠনের দিকে ইন্ডিয়া জোট এগোয়নি, এনডিএরই সরকার হচ্ছে, কিন্তু জোটের মুখ কি? প্রধানমন্ত্রী মুখ তো অনেক পরের কথা, সঞ্জয় রাউত অনেক এগিয়ে ভেবে ফেলেছেন, কিন্তু জোটের মুখকে রাহুল গান্ধী কি না, এটা নিয়ে ইন্ডিয়া জোটের সব শরিক একমত তো পারতে পারে। দেখুন, এটা আজকের ব্যাপার নয়, কারণ ইন্ডিয়া জোটটা যতদিন থেকে চলছে আপনি যদি দেখেন, এর আগে ডিএমকে স্ট্যালিন আমি বলতে যাচ্ছিলাম, স্ট্যালিন সবার আগে বলেছেন, এবং আমাদের তেজস্বী যাদবও একই কথা বলেছেন, এবং সম্ভবত আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া বাদবাকি যারা আছে প্রত্যেকেই কিন্তু এর আগে কোনো না কোনো সময় তারা তাদের অভিব্যক্তি তারা জানিয়েছেন যে তারা রাহুল গান্ধীকে যদি তিনি রাজি থাকেন তারা নেতা হিসেবে মেনে নিতে তাদের কোনো সমস্যা নেই এবং তারা অবশ্যই মানবেন। তৃণমূল কংগ্রেসই একমাত্র দেয়নি, প্রশ্নটা সেখানে উঠছে, ফলে তৃণমূলের প্রতিনিধি সেটা নিয়ে জবাব দেবেন। আমার যেখানে প্রশ্ন সেটা হচ্ছে অন্য, এই যে অনেক দিন বাদে এই যে নিস্তরঙ্গ রাজনীতি, যেমন এই মোদী সরকার থেকে যে আবার এনডিএ সরকারে যে প্রত্যাবর্তন হলো, মধ্যেখানে কিন্তু বিজেপি সরকারটা কিন্তু বাদ পড়ে গেছে। এই যে মোদী থেকে এনডিএ সরকার, যে প্রশ্নগুলো আসছে, নীতিশ কুমার তিনি তো কাস্ট সেন্সাস চেয়েছেন, তিনি প্রথম কাস্ট সেন্সাসের দাবি জানিয়েছেন, জাত গণনার দাবি জানিয়েছেন, যার ভীষণভাবে বিরোধী হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটার কি হবে? টিডিপির ধরুন এই যে মুসলিম রিজার্ভেশন, সেটা তো তাদের এবারে সেটা নিয়ে তারা নির্বাচনে লড়েছেন, বিজেপি তার প্রবল বিরোধী। এইগুলো কি হবে? এইগুলো কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যখন আপনি কথা বলছেন, মল্লিকার্জুন খার্গে একটা লিখিত বিবৃতি পড়ছেন, বৈঠক হয়ে গেছে, তিনি বলছেন যে মানুষ চায় না যে বিজেপি সরকার করুক, মানুষ চায় না এনডিএ সরকার হোক, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। এর মানে কি? দেখুন, সেটা তো তারা বলতে এই এক্ষুনি একখানা স্টেটমেন্ট এসছে, এক্ষুনি আমার না, তার মানে তো সরকার গঠন মানে সংখ্যার জোগাড়ের চেষ্টা ইন্ডিয়া জোটও করছে। বিরোধী দলের তো এটা, আর খুব গোদাভাবে বলতে গেলে ঘোড়া কেনা বেচা শুরু। দেখুন, রাজনীতিতে বিরোধী দলের এটা একটা ভূমিকা থাকেই, সেখানে যদি সামান্যতম সুযোগ পায় সে সরকারকে বা যারা সরকার গড়তে যাচ্ছে তাদের তারা আক্রমণ করে, আক্রমণ মানে আমি বলতে চাইছি রাজনৈতিকভাবে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা রাজনীতির স্বাভাবিক কথা। এবং বিশেষ করে ভারতবর্ষে তো একদলীয় শাসন নেই, দুদিকেই এবারে হচ্ছে আপনার অ্যালায়েন্স হলে নানা রকম প্রশ্ন উঠবে। তবে হ্যাঁ, একটা জায়গায় এটা আলটিমেটলি সেটেল ডাউন করবেন, সবে নির্বাচন হয়েছে, আমাদের সবাইরই আমরা এখন কুলিং ডাউন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমি বলছি ইন্ডিয়া জোট কিনলে আপনি বলছেন বিরোধীর ভূমিকা, আর বিজেপি কিনলে বলবে, কথাটাই বলছি না, বিজেপি হলে সেটা খুব অনৈতিক কথাই বলছি না, আমি বলছি আমরা এখন কুলিং ডাউন প্রসেস। এমনি কি ভাঙে জোট? দেখুন, সেটা ভবিষ্যতের গর্বে নিহিত আছে, সেটা আজকে এখানে বসে এই সবে অতীতের গর্বে যেটা ছিল, 24 ঘন্টাও এখনো পেরোয়নি, এর মধ্যে এই এত কিছু বক্তব্য বলে দেওয়া সম্ভব না। দুজনেই বলতে চাইছে না। সুমন, শুরুতেই আমি বলেছিলাম যে অবাক লাগছে যে ক্লাসের যে 4th, 5th, 6th বয়, ক্লাস যে ফার্স্ট বয়, তাকে নিয়ে বলছেন যে তাকে সরকার থেকে নেমে যাওয়া উচিত।
আমি দুটো উদাহরণ দিচ্ছি, এক সেকেন্ড। আপনি না, আপনার দল বলছে, আপনার কথা বাদ দিচ্ছি। 2004-এ কংগ্রেস পেয়েছিল 145টি আসন, 2009-তে পেয়েছিল 206টা আসন, আর 2024-এ ভারতীয় জনতা পার্টি 240টা। না কংগ্রেসের কথা বলছি আমি কংগ্রেসের কথা না, 2014-তে 44, 2019-এ 52, ও আচ্ছা 4, আচ্ছা 2004-এ কংগ্রেস যখন সরকার করেছিল এরা, তখন কংগ্রেস পেয়েছিল একবার 145, একবার 206। আর পরে যখন ভারতীয় জনতা পার্টির সরকারের ওরা যখন বিরোধী ছিল, তারা তো ওই 44 থেকে 99, 10 বছরে এতটা উন্নতি করেছে। তো তারা বলছেন যে না, বিজেপি 241 পেয়েছে, তাদেরকে সরকার গড়ার উচিত নয়। কংগ্রেস যারা 99 পেয়েছে, ট্রিপল ডিজিট পায়নি, তাদের সরকার তাদের গড়া উচিত। না বলে 145 পাবো এক জিনিস, আর 370 পাবো বলে 240 না পায় আরেক জিনিস। প্রশ্নটা এইখানে, প্রশ্নটা হচ্ছে যে আমি 10 বছর ধরে ট্রেলার দেখেছি, আমার দেশের প্রধানমন্ত্রী 10 বছর রাজত্ব করেছেন, শুধু ট্রেলার দেখেছেন, তারপর নাকি তিনি এবার সরকার চালাবেন। সুমন দা খুব দ্রুত, তারপরে এদিকে আসবো, খুব দ্রুত। আচ্ছা আমার এদিকে আসতে হবে, তিনজন বলার সুযোগ পাননি, পার্থদা দুজনকে থামলাম। দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতিগ্রস্ত নয়, এটা এবার নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয়, চলে এলাম আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসলাম, এদিকে থামালাম। বিশ্বনাথ, এক হচ্ছে যে অনেকে বলছেন যে এইটাই আসলে দিল্লিতে খেলা শুরু, সকাল থেকে শুরু করে অনেক কিছু শোনা যাচ্ছিল। গতকাল রাত থেকে শরদ পাওয়ার, যিনি নাকি এই টাইম টেস্টেড এই ধরনের শরিক, এদিক থেকে ওদিকে নিয়ে আসার ক্ষেত্রে ঘোড়া কেনা বেচার মাস্টার ইত্যাদি, তিনি নেমে পড়েছেন। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনের কাছেই নাকি স্পেসিফিক প্রস্তাব গেছে। এন ফ্যাক্টর নিয়ে তো সকাল থেকে রাত অবধি চর্চা হচ্ছে। আমি বলছি কোথাও এখনও পর্যন্ত কিন্তু এনডিএকে হোঁচট খেতে, শরিকদের ক্ষেত্রে অন্তত এখনও পর্যন্ত এই 8:45 অবধি দেখা যায়নি। 2014 সালের পরে জোট রাজনীতি নিয়ে আবার মানে প্রথম প্রোগ্রাম, এটা ফার্স্ট প্রোগ্রাম। তার কারণ 89 সাল থেকে 2014 পর্যন্ত একটা সরকার এসছে, আরেকটা সরকার গেছে, এ মন্ত্রী চায়, ও আরব দপ্তর চায়, এ অনাস্থায় হারলো, এ আস্থায় জিতলো, এটা নিয়েই চর্চা করেছি বছরকে বছর। কিন্তু মানে 2014-র পরে একটা স্টেবল সরকার আসার পরে কিন্তু মানে এই প্রশ্নটা আসেনি যে সরকারের স্থায়িত্ব নিয়ে। কিন্তু এখন জোট সঙ্গী, তাদের সরকার কতদিন টিকবে না টিকবে, তাদের কিভাবে দ্বন্দ্ব হচ্ছে, এটা প্রতিনিয়ত আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হবে। আজকে দিয়ে আমরা ওপেনিং করলাম। যেটা আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে নরেন্দ্র মোদী মানে তার কাজের পদ্ধতির মধ্যে যেমন পরিবর্তন আসবে, তেমনি সরকারটাকে কিন্তু টিকিয়ে রাখাটাও তার কাছে চ্যালেঞ্জ হবে। কেন চ্যালেঞ্জ হবে? তার কারণটা হলো চন্দ্রবাবু নাইডু কিছুদিন আগে জেল খেটেছেন এবং সেখানে অমিত শাহর হাত ছিল বলে তিনি সরাসরি অভিযোগ করেছিলেন। চন্দ্রবাবু নাইডু কি রিভেঞ্জ নেবেন? মানে এই প্রশ্নটা আগামী দিনে আসবে। এবং এই চন্দ্রবাবু নাইডুর যে চিন্তাভাবনা, তার সাথে বিজেপি চিন্তাভাবনা বিস্তর তফাৎ আছে। এই চন্দ্রবাবু নাইডু বারবার রাজনৈতিক পরিবর্তন করেছেন। ইতিমধ্যেই ফিনান্স মিনিস্ট্রি থেকে শুরু করে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি মোট 8টা দপ্তরের মানে চেয়ে বসেছেন উনি। এই দপ্তরগুলো মানে চাওয়া পাওয়ারকে কেন্দ্র করে ভিন্ন পথ যাবেন না তো। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে পাল্টু কুমারের কথা নীতিশ কুমারকে বলছেন, বারবার তিনি রাজনৈতিক পরিবর্তন করেন, ফলে তাকে নিয়ে দীর্ঘ সময়, বিশেষ করে 2025-এ বিহারে যখন নির্বাচন হবে, আসন বন্টন নিয়ে যখন লড়াই হবে, সেই লড়াইয়ে পাল্টু কুমার আবার পাল্টে পারে না তো। এবং একই সাথে কয়েক মাসের মধ্যেই নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচন। মহারাষ্ট্রের নির্বাচনের পরে সমীকরণ চেঞ্জ হওয়ার সম্ভাবনা, আমি বলছি হরিয়ানাতে বিজেপির পরাজয়ের সম্ভাবনা দেখছে, এবং একেবারে মহারাষ্ট্রের শিবসেনার মানে উদ্ধব ঠাকরের উত্থানের সম্ভাবনা দেখছি। ফলে সেখানেও একটা যে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হবে কয়েক মাসের মধ্যে, দুটো রাজ্যের নির্বাচন, তার কিন্তু একটা প্রভাব এই মানে সরাসরি এই মন্ত্রিসভার উপরে পড়ার সম্ভাবনা আছে। যেটা সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি আদালতের মতন যে আইন, ওগুলো কিন্তু এখন উপরে রেখে দিতে হবে, শোকজে রেখে দিতে হবে। মানে বহু যেগুলো তিনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কিন্তু এই জোট রাজনীতির মধ্যে থেকে কিন্তু করাটা কার্যত অসম্ভব হবে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুমনদা, সেটা হলো যেভাবে একতরফাভাবে কেন্দ্রীয়করণ করে প্রশাসন চালাচ্ছিলেন, যে সব কিছু নরেন্দ্র মোদীর হাতে আছে, নরেন্দ্র মোদী প্রশাসনটা চালাচ্ছেন, সেই একক কর্তৃত্বে কিন্তু সরকার চালানো যেমন সম্ভব নয়, তেমনিভাবে দেশের রাজনীতির ক্ষেত্রেও ফেডারেল স্ট্রাকচারকে কিন্তু মর্যাদা ওনাকে দিতেই হবে এখন। কিন্তু আমি আপনাকে একই সাথে একটা রাইডার দিব, সেটা হলো যে যখন জোট আজকে আপনি দুটো তিনটে চারটে জোটকে দেখছেন, আগামীকাল নতুন সঙ্গী নরেন্দ্র মোদী পাবে না, তার গ্যারান্টি কোথায়? এই মমতা বন্দ্যোপাধ্যায় কোন সত্ত্বে মানে নরেন্দ্র মোদীর সাথে যাবে না, তার আপনি গ্যারান্টি দিতে পারেন?
যদি দেখা যায় যে রাজনৈতিক পরিস্থিতি এমন হচ্ছে সংখ্যালঘু ভোট বিসর্জন দিয়ে, এমনকি পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি আপনাকে মানে একদম মানে রাইট টাইমে আমি ফিরে আসবো। 26-এর আগে গেলাম না, 26-এর পরে আমি গেলাম। এবং আমি আরেকটা জিনিস বলছি, আরেকটা সম্ভাবনা জোট রাজনীতিতে থাকে যেটা সিপিএম করে দেখিয়েছিল, সেটা নরসিংহ রাওয়ের মানে সংখ্যালঘু সরকার মেজরিটিতে মানে পার্লামেন্টে গিয়ে আমি সমর্থন করলাম না, পার্লামেন্টের বাইরে আসলাম, সংখ্যাটা কমে গেল, মানে ওটাও আরেক ধরনের ট্যাসিট সমর্থন যেটা পশ্চিম ভারতবর্ষের রাজনীতিতে দেখেছি। আমি শুধু নরসিংহ রাওয়ের কথা আমি গোটা বিশ্বনাথদার বক্তব্য একটা শুধু বলবো যে জোট সরকার মানেই কি সিদ্ধান্তহীনতা? নরসিংহ রাও একটা মাইনরিটি সরকার চালাতেন, কিন্তু আজ অবধি সেই 5 বছরের সরকার ভারতীয় অর্থনীতি, ভারতীয় উদার অর্থনীতির যে বীজটা রোপণ হয়েছিল, একটার পর একটা বৈপ্লবিক সিদ্ধান্ত কিন্তু আর্থিক সংস্কারের ক্ষেত্রে এবং পররাষ্ট্রের ক্ষেত্রেও নরসিংহ রাওয়ের সরকার নিতে পেরেছিলেন। সেটা কিন্তু একটা মাইনরিটি সরকার ছিল, সবাইকে নিয়ে 5 বছর সফলভাবে নরসিংহ রাও সরকার চালাতে পেরেছিলেন। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, এক হচ্ছে এটা তো ঠিক যে কোনো সরকারের মূল শক্তি হচ্ছে সংখ্যা। বারবার আমরা বলি যে বামফ্রন্ট সরকার 34 বছর সফলভাবে চলেছিল। অনেকে বলেন জ্যোতি বসুর নেতৃত্ব, অনেকে বলেন যে বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বিমল বসুর বক্তব্য এবং মতাদর্শগত একটা মিল ছিল দলগুলোর মধ্যে। তার থেকেও যেটা বড় ছিল সেটা হচ্ছে সিপিএমের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যার ফলে বাসন্তীতে আরএসপির সঙ্গে খুনোখুনি হয়েছে, দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে খুনোখুনি হয়েছে, 5টা লাশ পড়ে গেছে, যতীন চক্রবর্তীর মতো মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আরএসপি রয়ে গেছে বামফ্রন্টে। আসল কারণ হচ্ছে যে শরিকরা ছেড়ে গেলেও বামফ্রন্ট সরকারের কোনো রকম যেহেতু সিপিএমের একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। আমি বলছি আজকের এই প্রেক্ষিতে এই যে তৃতীয় এনডিএ সরকার, এনডিএ বললাম, তৃতীয় মোদী সরকারও বলতে পারতাম, কিন্তু এর চরিত্র বদল কোথাও একটা ডেমোক্রেটিক চেকস অ্যান্ড ব্যালেন্সের কি আরও গণতান্ত্রিকভাবে সরকার পরিচালিত হতে পারে শুধুমাত্র শরিকদের নিয়ে চলতে হচ্ছে বলে? হ্যাঁ, দেখুন, এই যে গণতন্ত্র মানে তার সবটা ভালো তো এমন নয়। মোটের ওপর আমরা গণতন্ত্র চাই, উত্তর কোরিয়া বা চীন চাই না, কিন্তু এই যে জোট সরকারের যে দায়বদ্ধতা সেটা কিন্তু থাকে, যে কারণে বামফ্রন্ট সরকার ছিল এবং আজকে সিপিএমকে বারাসাতে ফরওয়ার্ড ব্লককে ছাড়তে হয় যে কিনা চতুর্থ হয়ে যায়। ফলে এইসব দায়বদ্ধতা থাকে, যার ফলে একটা দল তার নিজের প্রতীকটা নিয়ে ভোটে লড়বে ঠিক করে, তার জায়গায় কত কি করতে হচ্ছে। ফলে আগে যে দেনা পাওনাগুলো হয়েছিল এই ধরনের বামফ্রন্ট সরকারের মধ্যে, তার দায় কিন্তু এখনো বহন করে নিয়ে যেতে হচ্ছে। এবং বিজেপির ক্ষেত্রেও এখন যেটা মূল মুশকিল হচ্ছে, বিজেপির ক্ষেত্রে তো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তাদের যে ভাবনা চিন্তা একেবারে বিজেপির যে রাষ্ট্রবাদী ভাবনা তার থেকে কিন্তু আলাদা। এনারা দুজনেই নিজেরটা খুব ভালো বোঝেন। বিজেপির কিন্তু নরেন্দ্র মোদী সম্পর্কে, হ্যাঁ, তিনি দেশের মুখ, আধিপত্যবাদের একটা সমালোচনা বারবার উঠেছে, কিন্তু দিনের শেষে তো 240 আসন পেয়েছেন। যে জোটের কথা বলেছিলেন সেই জোটটা মোটের ওপর দাঁড়িয়ে গেছে, তারা 280-90 প্রায় 300-র কাছাকাছি আসন পেয়েছেন। এই জায়গায় প্রথম প্রশ্ন যে দিল্লিতে খেলা শুরু হবে কেন? সে তো পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেস বলতে পারে যে রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা বিজেপির সঙ্গে সরকারে যোগ দিলাম। ফলে আমার মূল বক্তব্যটা হচ্ছে একটা জোট নির্বাচনে দাঁড়িয়েছে এবং জোট হিসেবে জিতেছে। ভারতের মানুষ তাদের বুঝিয়ে দিয়েছে বেশি বাড়াবাড়ি করবেন না, জোট হিসেবে সরকার চালান, তার বাধ্যবাধকতা আছে, কিন্তু সঙ্গে যে দুজন আছেন তার সঙ্গে মতাদর্শের তফাৎ আছে। এইবার বিরোধীরা যদি এখন এই জোট সংক্রান্ত মানে দাদা অঙ্ক কি কঠিন এইসব বলে টোলে গিয়ে শেষ পর্যন্ত ঘোড়া কেনা বেচা শুরু করে, বিজেপি কিন্তু ঘোড়া কেনা বেচায় অসম্ভব দক্ষ। ফলে এরা যদি একবার শুরু করে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুকে লোভ দেখিয়ে যদি এদিকে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু তারাও অত্যন্ত ভালো খেলবেন। বিজেপি সেই পিছে অত্যন্ত দক্ষ। এবং শেষ বক্তব্য হচ্ছে যে এই যে ভীষণ আলোচনায় শিশিরের ফোঁটা, রাজনীতির রং, জোট এইসব এলো, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এটা সব থেকে ভালো জানেন, সেটা হচ্ছে দলের থেকে বা দেশের থেকে জোট বড়। যখন খুশি যে কোনো জোটকে বড় বলে তারা যে কোনো জোটে পৌঁছে যেতে পারেন। ফলে নরেন্দ্র মোদীর যেটা বিপদ হবে একটা, যে তার যে দৃঢ় পদক্ষেপ, দৃঢ়র মধ্যে অনেকগুলো ভালো অনেকগুলো খারাপ, অনেকগুলো মানুষ প্রগতিশীল মানুষ নাই মানতে পারেন, কিন্তু দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় যে ব্ল্যাকমেইলিংয়ের সামনে তাকে পড়তে হবে, বিজেপিতে বাজপেয়ী সাহেব যেটা পারতেন, নরেন্দ্র মোদী সাহেব তো
একটু ভালো করে ভেবে দেখুন, খুব একটা বিরোধী রাজনীতি তাকে কখনো করতেই হয়নি। সারাটা জীবন একেবারে স্মুথ চালিয়েছে। এইবার এইসব লোকগুলোর সঙ্গে হাত ধরে টেনে আনতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে, বসুন বসুন, এই যে জায়গাটা, এই চরিত্রটাই কিন্তু নরেন্দ্র মোদীর নয়, এবং সেটা একটা বড় চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদীর সামনে চ্যালেঞ্জ বলছেন শুভময়দা, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ওই যে নরসিমা রাওয়ের মাইনরিটি সরকারের কথা বললাম, অটল বিহারী বাজপেয়ীও যে সরকার চালিয়েছেন, একটার পর একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, সোনালী চতুর্ভুজ থেকে শুরু করে পরিকাঠামোর ক্ষেত্রে দেশের একটা অন্য মাত্রা যোগ করেছিলেন, সেটাও কিন্তু একটা কোয়ালিশন সরকার ছিল। সুতরাং কোয়ালিশন সরকার কাজ করতে পারে না, সেটা যে পক্ষেরই কোয়ালিশন সরকার হোক, এনডিএ বা ইন্ডিয়া, এই তত্ত্বে একেবারে এটা সার্বিক জেনারেলাইজেশন করা বোধহয় অনুচিত হবে। ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইন্ডিয়া জোটের বৈঠক, যে বৈঠক এইমাত্র শেষ হয়েছে, সেই বৈঠকে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে। দেখুন, 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। एक महीना पहले ही बीजेपी के लोग आके बंगाल के लोगों को कह रहे थे कि 30 सीट जिताओ, दीदीज गवर्नमेंट विल नॉट सर्वाइव, ममता जी का गवर्नमेंट खुश हो जाएगा। अभी आप जितने पत्रकार खड़े हैं, आप मेरे से उल्टा पूछ रहे हैं क्या इंडिया का गवर्नमेंट सर्वाइव करेगा? বিরোধীদের জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। সাংসদ সংখ্যার নিরিখে দেশের চতুর্থ বৃহত্তম দল তৃণমূল। বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টির পরে স্থান তৃণমূলের। তাদের সাংসদ সংখ্যা 29। 2019-এর লোকসভা ভোটের তুলনায় এবার তৃণমূলের আসন সংখ্যা এবং প্রাপ্ত ভোটের হার 2 বেড়েছে। উল্টো দিকে বাংলায় বিজেপির আসনও কমেছে, ভোট প্রাপ্তির হারও কমে গেছে। इंडिया जीता है और मोदी हारा है। मोदी जी का सीट में क्या है? पहले तो 5 लाख वोट में जीता था, अभी क्या हुआ? मॉरल ग्राउंड से मोदी जी रिजाइन करे, होम मिनिस्टर रिजाइन करे। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया। आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। आप ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूं और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूं। তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিন, দিয়ে ক্ষমতাটাকে পশ্চিমবঙ্গে রাজনীতি করুন। বিজেপি কারোর গর্ভ থেকে জন্ম নেয়নি, কোনো রাজনৈতিক দলকে দলছুটদের নিয়ে ভেঙে দল তৈরি করেনি। নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান, মতাদর্শ নিয়ে ভারতবর্ষের মাটিতে 2 থেকে 303-এ পৌঁছেছে। সামনেই রাজ্যে একাধিক বিধানসভা উপনির্বাচন হবে, সেটা রাজ্য বিজেপির কাছে পরবর্তী বড় চ্যালেঞ্জ। ব্রতদীপ ভট্টাচার্য ও ঝিলম করঞ্চাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মল্লিকার্জুন খার্গে এই বৈঠকের পরে ঠিক কি বলছেন দেখব। This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism, and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up. আপনারা দেখলেন মল্লিকার্জুন খার্গের ঠিক পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। আমি এই রাজ্যের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, এক হচ্ছে যে 2024-এর এই ফলাফলের পর সরাসরি রাজ্যের রাজনীতিতে আসবো, 2026-এ বিজেপির পক্ষে খেলাটা কতটা কঠিন হয়ে গেল? ভীষণ কঠিন। কারণ আপনি মনে রাখবেন, আজও আমি সকালবেলাতেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 3টে কারণে জিতেছেন। এক হচ্ছে যে উনি সাধারণ মানুষকে বোঝাতে পেরেছেন যে
বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, তারা বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকার টাকা দেয়নি, এই বঞ্চনার অভিযোগ তিনি করেছেন এবং মানুষ সেটাকে গ্রহণ করেছে। দ্বিতীয়ত মহিলাদের জন্যে তার একাধিক লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয়, কন্যাশ্রী, বিধবা ভাতা, বিধবা আবাস যোজনা, এই নানা রকম প্রকল্প খুব সফলভাবে রূপায়ণ করেছেন। এবং 3 নম্বর, ভয় বললে কম বলা হয়, সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে যদি বিজেপি আসে তাহলে তাদের অন্য রাজ্যে পালিয়ে যেতে হবে। সুতরাং এই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট বাম কংগ্রেসে যেতেই পারত, কিন্তু তারা মনে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকাবুকো নেতৃত্ব পশ্চিমবঙ্গে আর কেউ দিতে পারবে না, এবং সেই কারণে ঝুলি ভরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। এই সমস্ত পরিপ্রেক্ষিতটা 2 বছরের মধ্যে বিজেপির পক্ষে পাল্টানো সম্ভব নয়। বিশেষত বিজেপির মধ্যে যখন এই রকম অন্তর্দ্বন্দ্ব, যেখানে দিলীপবাবু বা সৌমিত্র খান তারা একের পর অর্গানাইজেশনাল উইকনেসের কথা বলছেন, একের পর এক বলছেন নেতৃত্ব তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাদেরকে হারিয়ে দিচ্ছে বলছে, এই রকম একটা পর্যায়ে দাঁড়িয়ে একটা শক্তিশালী সংগঠন এত দিন ধরে রান করা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসা তৃণমূলের বিরুদ্ধে 2 বছরের মধ্যে সমস্ত কিছু সারিয়ে নিয়ে এবং একটা ভালো একটা জায়গায় পৌঁছানো, এটা বিজেপির পক্ষে সম্ভব নয়। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, বিজেপিকে সাকসেসফুলি উনি বারবার করে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রমাণ করে দিতে পেরেছে যে বিজেপির বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে চলে যাচ্ছে। যখনই বলছে 200 পার, তখন 77-এ থামছে, যখন বলছে 400 পার, তখন এখানে বলছে 30টা পাবে, 12তে এসে থামছে। সুতরাং বোঝা যেতে পারে 1-এর 3-এ নেমে যাচ্ছে, এবং এই জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা তাদের চলে যাচ্ছে। দুটো পয়েন্ট আমি ওনার সাথে 100% একমত, যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম ভোটকে বাদ দিয়ে জয় করা কঠিন, কার্যত অসম্ভব। বিশ্বাসযোগ্যতা বিজেপির নেতৃত্বের অভাব, এটা যেমন সত্যি, কিন্তু একই সাথে আমি বলবো, স্কিম যদি সব জায়গায় কাজ করতো, তাহলে আপনি বলেন জাস্টিস গাঙ্গুলি কি করে 80,000 ভোটে যেতে, কি করে পাশের কেন্দ্র কাঁথিতে যেতে? তার মানে কিছু এক্সট্রা ফ্যাক্টর আছে যেগুলো জয় পরাজয়ের কাছে নির্ধারণ হয়, সেটা কি সংগঠন। এবং আরেকটা কথা আমি বলবো, যে শুধু স্কিম দিয়ে যদি জিততো, তাহলে কিন্তু রাজস্থানে কংগ্রেস সরকারটা পরিবর্তন হতো না। এত ডেভেলপমেন্ট করেছিল, তারপরেও কিন্তু রাজস্থানে কংগ্রেস সরকারের পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন আছে, খুব দ্রুত। আমি খুব দ্রুতই বলছি। রবীন্দ্রনাথ বাবু বললেন ভারতীয় জনতা পার্টি নাকি কার্যত অসম্ভব। আমি একটা উদাহরণ দিতে চাই। 2006 মমতা বন্দ্যোপাধ্যায় যখন 35-এ নেমে গেছিলেন, তারপরে কিন্তু ঠিক তার 5 বছর বাদে তিনি একদম তৃণমূল সরকার গঠন খালি করেননি, সিপিএমকে ধুয়ে মুছে শেষ করে দিয়ে করেছিলেন। আমাদের তো অর্ধেক রাস্তাটা যাওয়াই আছে দাদা, 77 থেকে 80টা আমরা আসন পেয়েছি। এবং তার সঙ্গে একটা মাথায় রাখতে হবে, তৃণমূলের যে ভয়ের, রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে একটা ব্যাপারে সত্যি আমি সহমত, তৃণমূল যে ভয়ের যে রাজনীতি, ভয়টা অন্য জায়গায় নয়, ভোটারদের, কর্মীদের যেভাবে ভয় দেখানো আপনারাও দেখাচ্ছেন আপনাদের চ্যানেলে, শুরু হয়ে গেছে এদের যে তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে, এইটা আমাদের একটু আগে কথা উঠলো কাঁথি এবং তমলুকের দুটো জায়গাতেই কিন্তু মানে গণনা কেন্দ্রের ব্যাপারে ব্যাপক অনিয়ম হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে পরিমাণে আমি রাজনীতিতে আসবো, কিন্তু একেবারে আপনারা কি বলছেন আপনারা জানেন, আমি বিস্তারিত আসবো। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IAM সুমনদের প্রচুর মন্তব্য। আমি দ্রুত একটা মন্তব্য নেব নিয়ে। শেখ শামীম তিনি লিখছেন, শরিকদের নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে চাপ বাড়বে কেন্দ্র সরকারের ওপর। সমর দত্ত লিখছেন, সংসদের চেহারাটা এখন যা দাঁড়ালো তাতে সরকার একতরফা কিছুই চাপাতে পারবে না, এটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর। বিদ্যুৎ নায়ক লিখছেন, পাল্টিবাজ নীতিশ কুমারকে নিয়ে মোদীকে যথেষ্ট বেগ পেতে হবে। সুভাষ ঘোষাচার্য লিখছেন, 300 হবে না ভেবে এই 400-র গল্প শুনিয়ে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা হচ্ছিল। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেও একচ্ছত্র আধিপত্য আর থাকবে না।